তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। 2024 সালে জুলাই আন্দোলনের সময় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং 2026 সালের জুলাইয়ে ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থানের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও দুই দেশের রাজনৈতিক বাস্তবতা, আইন ও পরিস্থিতি ভিন্ন, তবুও সংকট মোকাবেলার যোগাযোগ কৌশলে কিছু সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছেন। আন্দোলনের চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এ সময় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাস্তায় নামেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি তদন্ত, আইনগত ব্যবস্থা ও দ্রুত বিচারের কথাও উল্লেখ করেন। তবে আন্দোলনকারীদের প্রধান রাজনৈতিক দাবিগুলোর বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সংকট মোকাবেলার মধ্যে অন্তত 9টি মিল লক্ষ্য করা যায়। প্রথমত, আন্দোলনের শুরুতে দীর্ঘ সময় নীরব থাকা। বাংলাদেশে কোটা আন্দোলন এবং ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন উভয় ক্ষেত্রেই সরকার পরিস্থিতি বড় আকার ধারণ করার পর প্রকাশ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। দ্বিতীয়ত, আন্দোলনের মূল রাজনৈতিক দাবির পরিবর্তে আদালত, তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার উপর গুরুত্ব দেয়া। বিশ্লেষকদের ভাষায় এটি অনেক সময় ইস্যু রিফ্রেমিং কৌশল হিসেবে পরিচিত। তৃতীয়ত, তাৎক্ষণিক রাজনৈতিক সিদ্ধান্তের পরিবর্তে ভবিষ্যতের প্রতিশ্রুতিকে সামনে আনা। আদালতের রায়, তদন্ত কিংবা দ্রুত বিচারের আশ্বাস দিয়ে চাপ কমানোর চেষ্টা দুই ক্ষেত্রেই দেখা গেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। চতুর্থত, সরকারকে সমস্যার উৎস নয় বরং সমাধানকারী হিসেবে উপস্থাপন করা। উভয় সরকারই প্রশাসনিক পদক্ষেপের উপর জোর দিয়েছেন। পঞ্চমত, বিরোধী পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিযোগের সরাসরি জবাব না দিয়ে প্রশাসনিক ভাষা ব্যবহার করা। এতে মূল বিতর্ক থেকে অন্যদিকে আলোচনা সরে যায়। ষষ্ঠত, বারবার আইন, আদালত, তদন্ত ও শাস্তির মতো শব্দ ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর গুরুত্বারোপ করা। এতে ব্যক্তিগত রাজনৈতিক দায়ের পরিবর্তে প্রাতিষ্ঠানিক কাঠামো সামনে আসে। সপ্তমত, আন্দোলনের ভাষা পরিবর্তনের চেষ্টা। সরকারের বক্তব্যে আন্দোলনের রাজনৈতিক দাবির চেয়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনাকে বেশি গুরুত্ব দেয়া। অষ্টমত, সরকার সমস্যার সমাধানে কাজ করছে এমন বার্তা দিয়ে জনমতের দৃষ্টি রাজপথ থেকে সরকারি পদক্ষেপের দিকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে বলে বিশ্লেষকদের মত। সর্বশেষ, আলোচনার আশ্বাস দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার অভিযোগও দুই দেশের ঘটনা প্রবাহে আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান ও ঘটনার প্রেক্ষাপট পৃথক। ভারতের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে গণগ্রেফতার ও আন্দোলন দমনের অভিযোগ ঘিরে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে দুই দেশের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হলেও সংকট মোকাবেলায় সরকারের যোগাযোগ কৌশল ও জনমত ব্যবস্থাপনায় কিছু মিল দেখা গেছে। শেষ পর্যন্ত এসব কৌশল কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে। টেক্সট রিপোর্ট, একুশে টেলিভিশন।